গল্প অধিকার নেই। লেখিকা আফসানা মিমি। কাল আমার বিয়ে পারিবারিকভাবে। আজ হাত ভর্তি মেহেদি দিয়ে পালাচ্ছি। ভয় হচ্ছে খুব। হার্টবিট বন্ধ হবার জোগাড়। এমন কিছু আমি করব তা তো কল্পনাতেও ভাবিনি। কিন্তু কি করব? এই সুযোগ হাতছাড়া করতে পারছি না যে। রাত 10টার সময় সবার চোখ ফাঁকিয়ে দিয়ে আজ পালাচ্ছি ক্ষণিকের জন্য। আজ ভয় হচ্ছে একটা সময়ে স্মৃতি মনে করে খুব হাসব। উফ, 2 হাতে মেহেদি। যদিও মেহেদি শুকিয়ে গেছে প্রায়, তাও আমি চাই না সামান্য ও লেপ্টে যাক। গ্রামের আঁকা বাঁকা পথ দিয়ে হাঁটছি। বিদ্যুৎ চমকাচ্ছে হালকা হালকা। হিমবাতাস বইছে, হয়তো বৃষ্টি হবে। বলেছিলাম বৃষ্টি হতে পারে, আসা দরকার নেই। কাল একবারে দেখে নিয়েন। কে শুনে কার কথা? একদম হারতেরা। ঈশ্বরকেও দেখে ফেললে কি যে বলবো। কোথায় যাচ্ছি? তার মধ্যে গ্রামে এই নিয়ম সেই নিয়ম, কত কি নিয়ম। হলুদ লাগিয়ে নাকি কনে বাইরে একা কোথাও যেতে নেই, তা না হলে নাকি ভূতে ধরে। উফ, কথা বলতে বলতে রাস্তার মোড়ে চলে এসেছি। ওই যে দোকানের ওইখানে কাউকে দাঁড়ানো দেখা যাচ্ছে। ঈশ্বর দূর থেকে দেখেই কেমন হার্টবিট গতিহীন হয়ে গেছে। সামনে গেলে কি করব? হু হু হু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নীর মুচকি হেসে চিৎ। দোকানের বাল্ব লাইটের আলোতে দুইজনকে দেখা যাবে। একটু আড়ালে আসেন। কেমন আছেন? খুব নার্ভাস আছি। কেন? বিয়ের আগে বউ বাসা থেকে হাওয়া কেউ টেপ পেলে, সাথে আপনি কেউ দেখে ফেললে। ঘুমটা বটে, কিন্তু দেখা করাটা জরুরি ছিল, তাই না? ছবি দেখেছিলাম, চাইলে ভিডিও কলেও আসতাম। খামাখা এত রিস্ক না নিলে হতো না। কেন হবে? এটা কি সে আদিকালের বিবাহ হচ্ছে যে যাকে খুশি ধরে দিল তাকেই বিয়ে করে নিলাম না দেখে? ছবি দেখেছিলেন না? ফোনেও কথা হয়েছে। তাহলে দেখা বাকি ছিল, সেটা পূরণ করতে এসেছি। আপনার দেখা দরকার না। আপনার হবু বর কেমন? নিজেটা আমার উপর দিয়ে চালাচ্ছেন না। আমি কিছু বুঝি না, তাই তো। লিসেন, দুই পক্ষের মৌলিক অধিকারের চেয়েও যদি বড় অধিকার থেকে থাকে তাহলে তা কি? এই বিয়ের আগে একে অপরকে দেখা। আচ্ছা, আমরা কি খালি তর্ক করব? তো আপনি কি করতে চাইছেন মিস নীর রেহমান? মিস্টার অর্ক আহমেদ, আপনি আমাকে দেখতে এসেছেন, দেখা কি আপনার হয়েছে? আপনি কি আমাকে দেখে সন্তুষ্ট? নাকি বাসায় গিয়ে বলবেন না মেয়ে পছন্দ হয়নি, কার বিয়েটা হচ্ছে না? নীর রেহমান পছন্দ না হলেও বিয়ে করতেই হবে আপনাকে, না করার কোন অপশন আমার কাছে নেই। কেন নেই? বাসায় কেউ জানে নাকি যে আমি আপনার সাথে দেখা করতে এসেছি? বলবেন না মানে? আমি অনেক ভেবে দেখলাম নীর আমার জন্য পারফেক্ট না, তাই বিয়ে বাদ। অন্য মেয়ে দেখো। দুজনে মিলে খুব হাস্যয় কথা বলে। আপনার কাঁধে কি এটা? কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম, আমি আপনার জন্য চা করে নিয়ে এসেছি। আপনি আমাদের দ্বিতীয় দিন কথা বলার সময় বলেছিলেন না যে আপনি আমার হাতে চা খাবেন, তাই? ও যাক, ভালোই হলো। দেরি কিসের, দেন খাই। আপনি আমাকে সে কখন থেকে আপনি আপনি করে যাচ্ছেন। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা দেও। আমার হাতে মেহেদি, আপনি প্লিজ আমার কাঁধে থেকে ফ্লাক্স নিয়ে ঢেলে খাবেন। ঢালবো কিসে? কা বানিনি, ওই ঢাকনায় খান। তুমি খাবা না? না, আপনি খান। হাতে মেহেদি, তাহলে চা বানালে কিভাবে? চা বানাতে কি 2 হাত লাগে? আমার মুখই যথেষ্ট। আমি ইনস্ট্রাকশন দিয়েছি ওইভাবে আমার এক কাজিন বানিয়েছে। ওই আমাকে আপনার সাথে দেখার রাস্তা বের করে দিয়েছে। ইভেন আমার এবসেন্সে ওই সামলে নিচ্ছে সবাইকে। বাহ, ভালো তো। চাটাও ভালো হয়েছে। কিছুক্ষণ নীরবতা। অর্ক চা খেতে খেতে বলে, আচ্ছা আমরা তো একে অপরকে দেখতে এসেছি, তাই না? হুম। আমাকে কি দেখা যাচ্ছে? মানে তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? ঘুমন, যখন বিদ্যুৎ চমকায় তখন দেখি, এমনিতে এখন তো অন্ধকার। আপনি দেখতে পাচ্ছেন আমাকে? ওই সেই নেওয়া, আমার চা খাওয়া শেষ। তাহলে এখন আসি। চলে যাবে?
যে কোনো সময় বৃষ্টি শুরু হবে, আপনিও যান, গিয়ে একটা টেক্সট পাঠাবেন কেমন? তুমি যেতে পারবে একা? পারবো। সাথে সাথে শুশু শব্দ করে দূর থেকে দৌড়ে একদল বৃষ্টি চলে এলো। ওরা দৌড়ে বন্ধ দোকানের নিচে দাঁড়ায়। সামান্য টিনের চাল বাড়ানো দোকান, তাদের মাথা গুঁজে দাঁড়িয়ে রইল দুজন। মাথায় টিনের চালের পানি লেগে সর্বাঙ্গ ভিজে যাচ্ছে। নীর খুব চেষ্টা করছে নিজের মেহেদি লাগানো হাতকে বাঁচাতে যাতে পানি না লাগে। দোকানের বাল্ব লাইটের আলোতে নীরকে মুগ্ধ হয়ে দেখছে অর্ক। পাতা রঙের ড্রেস পরা, মাথায় ওড়না দেওয়া, কিন্তু চুল ভিজে বোঝা যাচ্ছে। হাত দুইটা তুলে রেখেছে যাতে পানি না লাগে, মেহেদি যেন ধুয়ে না যায়। ভেজা কাপড় শরীরে লেপ্টে থাকলেও কিছু দেখার উপায় নেই। ওড়না দিয়ে গা সম্পূর্ণ ঢাকা। এমন সময় নীর খেয়াল করে অর্ক ওর দিকে তাকিয়ে আছে। নীর লজ্জা পাচ্ছে। তুমি নিজেকে সেভ না করে হাতকে কেন সেভ করছো? আমি চাই না পানি লেগে আমার মেহেদির রং হালকা হোক। আমি চাই আমার মেহেদির রং সবচেয়ে বেশি রং হয়। শুনেছি যার জামাই যাকে বেশি ভালোবাসে তার মেহেদির রং নাকি তত বেশি গভীর হয়। তুমিও কি সেই কথা বিশ্বাস করো? হ্যাঁ, হয়তো করি, কিন্তু আপনি এসব কিভাবে জানেন? নাটক দেখে শিখেছেন? আরে না বড় ভাই, বিয়ের সময় ভাবির মুখে শুনেছিলাম। কিন্তু এসব ভুয়া। ভালোবাসা হাতের মেহেদির রঙের সাথে কোনো সম্পর্ক নেই। মানি। ঠিক তখন জোরে বিদ্যুৎ চমকে আকাশে গুরুম করে জোরে শব্দ করে। নীর চোখ বন্ধ করে কলেমা পড়ে। আচ্ছা, প্রায় মুভিতে দেখি ভয় পেয়ে মেয়েরা চমকে উঠে হিরোকে ঝাপটে ধরে। তুমি তো বেশ সাহসী দেখছি। ভয় পেলে না কেন? আপনি কি চাইছেন যে আমি ভয় পেয়ে আপনার কোলে জয় বসি? না মানে এমনি বললাম। জানেন আমি না খুব বেশি কথা বলি না, কিন্তু যখন থেকে আপনার সামনে এসেছি আমি না নিজেকে আলাদাভাবে আবিষ্কার করছি। অনেক কথা বলছি। একটু আগেও ভাবছিলাম আমি আপনার সাথে কি কথা বলবো। এখন দেখেন কত কথা বলছি। তুমি কি তাহলে আমাকে ভালোবেসে ফেললে নাকি? যা কি সব বলেন। তুমি লজ্জায় ব্লাস করছো। মনে হচ্ছে ভালোবেসে ফেলেছো। ধুর, এমন কিছু না। এখানে দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে যাচ্ছে লজ্জায়। এদিকে বৃষ্টিও প্রায় কমে এসেছে। নীর দৌড় দিতে গেলে পিছলা খেয়ে দিরিম করে পড়ে যায়। আমার কোমর খুব ব্যথা পেয়েছ। হাঁটু গেড়ে নীরের সামনে বসে। মোটামুটি। দৌড় দিলে কেন? মাথা নিচু করে আছে। বলো, আমি কি তোমাকে ধরতে গিয়েছিলাম যে তুমি দৌড় দিলা? আমি কখন বললাম আপনি আমাকে ধরতে এসেছিলেন? তাহলে দৌড় দিলা কেন? আমি বাসায় যাব। উঠো। কেমন ছেলে আজ বাদে কাল, যার সাথে বিয়ে সে একটু হাত বাড়িয়ে তুলতেও এলো না। আমি কি হাত ধরতাম নাকি? একবার বাড়িয়ে দিয়ে দেখতো। এ কেমন ছেলে, ভবিষ্যতে কি হবে আমার? এত না ভেবে উঠো। কথা দিচ্ছি আজ পড়ে যেতে দিলাম। হাত বাড়িয়েও দিলাম না। কাল কবুল বলার পর থেকে কখনো পড়তে দিব না। আর পড়ে গেলে তুলে বাহুডোরে বেঁধে রেখে দিব, যাতে দ্বিতীয়বার পড়ে যাবার ভয় না থাকে। মুগ্ধ হয়ে তাকিয়ে আছে অর্ক চোখের দিকে। ঠোঁটে মুচকি হাসি। ভিতরে ভিতরে খুশির শত শত বাজি ফুটে যাচ্ছে ধুমধাম করে। উঠো, এমনি অনেক ভিজে গেছো। কাল জ্বর আসতে পারে। উঠো। নীর মেহেদির দিকে তাকিয়ে দেখে প্রায় ধুয়ে গেছে। মন খারাপ করে উঠতে উঠতে দোকানে ছোট বেঞ্চে কোমরে লেগে ব্যথা পায়, সাথে কামিজ ছেঁড়ার আওয়াজ হয়। নীর ব্যথা পায় অনেক জোরে, হাত কোমরে দিয়ে অবাক হয়ে অর্ক দিকে তাকায়। অর্ক বুঝতে পারে কি করবে তা ভেবে পাচ্ছে না। নীর হাত সামনে এনে দেখে একটু রক্ত। অর্ক দেখে রক্ত আর হাতে রইল কই ঝিরি ঝিরি বৃষ্টিতে সেইটুকু হাত থেকে ধুয়ে গেল। অনেক কেটে গেছে হয়তো। নীর ব্যথা পেয়ে চুপ বসে গেছে। তুমি মেহেদি ধুয়ে ফেলো, যা রং হবার হয়েছে। কোমরে কতটা ক্ষত হয়েছে হাত ধুয়ে দেখো। নীর মন খারাপ করে দোকানের চালের কোনা বেয়ে যে পানির ঢল নেমেছে সেইখানে হাত দিয়ে মেহেদি ধুয়ে নিল। হাতের দিকে মন খারাপ করে তাকিয়ে আছে। আরে বাহ, অনেক রং হয়েছে তো।
ওই আমার নাম দেখো, আমি খুঁজে পেয়েছি। আরে বাহ, আমার নাম বেশি লাল হয়েছে। অনেক সুন্দর হয়েছে তোমার মেহেদি দেওয়া সার্থক। নীর এবার মুচকি হাসে। এখন দেখো কতটা কেটেছে। নীর কোমরে হাত দিয়ে অনুমান করলো প্রায় অনেকটা কেটেছে। তার থেকে বেশি কামিজ ছিঁড়ে গেছে। বিব্রত হচ্ছে কিভাবে বাসায় যাবে, আবার কিভাবে নিজেকে অর্ক চোখে থেকে আড়াল করবে। ওড়না পাতলা, সব দেখা যাবে পিছনে থেকে। কি করবে বুঝে উঠতে পারছে না। খুব লেগেছে না? নীর চুপ করে আছে। মাথা নিচু করে একতো খুব ঝুলছে, অন্যদিকে ড্রেস ফেটে গেছে। অর্ক নীরকে অবাক করে দিয়ে নিজের পরনের বেবি পিঙ্ক শার্ট খুলে নীরের গায়ে জড়িয়ে দিয়ে। অর্ক উপরে একটা শার্ট পরেছে, ভদ্রে একটা গেঞ্জি সাদা রঙের। নীর অর্ক মুখোমুখি, নীর যেন লজ্জায় জমে গেছে। নীর চোখ তুলে অর্ক দিকে তাকায়। অর্ক মুগ্ধ নয়নে তাকিয়ে আছে নীরের দিকে। অর্ক হাত তখন নীরের কাঁধের পাশে শার্টের কলার ধরে রেখেছে। বাতাসে উঠছে শার্ট। নীর শার্টটা গায়ে জড়িয়ে নেব। কিন্তু আপনি? আমার গায়ে আরেকটা গেঞ্জি আছে তো, নেও। আমার গায়ের গন্ধ নেই তো? নীর এবার হেসে দিল। নেও না। দেখো, আমি তোমাকে পরিয়ে দিতাম, কিন্তু এখনো তোমাকে আমার হিসেবে পাইনি, পেলে পরিয়ে দিতাম। কাল তো পেয়ে যাবেন। তখন পরাবো কম, খুলবো বেশি। জোরে হেসে দিল। ছি, লজ্জা পাবার কিছু নেই। বাস্তব কথা বললাম। 1 মাস আছি বাংলাদেশে। একবার বাড়ি নেই, বউ করে, তখন বুঝবে। আমি কিন্তু এখন চলে যাব। যাও, যাবার সময় কিন্তু ছেঁড়া অংশ দেখা যাবে তখন। গেলে যাক, আমি তবে ফর্সা না, আর রক্ত দিয়ে মেখে আছে, বেশি বোঝা যাবে না। দাগটা অনেক গভীর না? হয়তো, আমি তো দেখতে পাচ্ছি না। আমি ইচ্ছে থাকার শর্তেও দেখতে পাচ্ছি না। দেখা মাত্র পুষিয়ে দিব। নীর, এখন আমার যেতে হবে। অর্ক, আমি সাথে আসি। একা ছাড়তে চাচ্ছি না। গেট পর্যন্ত যাব। নীর, কেউ দেখে ফেললে? অর্ক, ফেলবে না আশা রাখি, অনেক রাত হয়ে গেছে, এখন কারো চোখে পড়বে না আশা করি। নীর, ঘুম। অর্ক, ওই যে লাল নীল বাতি ঝালানো, এটা তোমাদের বাসা? নীর, ঘুম। অর্ক, জানো আমি না তোমার মতো খুব একটা অপরিচিত মানুষের সাথে কথা বলি না। একটু রিজার্ভ টাইপের বলতে পারো। আর বিশেষ করে মেয়েদের সাথে কথা বলতে গেলে একদম বলো। কিন্তু তোমার সাথে সামনাসামনি এত ফ্রিলি কথা বলতে পারবো জানা ছিল না। কারণ আমরা ফোনে 3 দিন কথা বলেছি, রোজ খুব বেশি হলে 6-7 মিনিট। তাই না? নীর, ঘুমাচ্ছে আপনার জিএফ ছিল না? অর্ক, জিএফ রাখার সময় সুযোগ মন পেলাম কই। নীর, কেন, আপনার জীবন কি খুব দৌড়ানিমূলক? অর্ক, বাবা ছিলেন প্রাইমারি স্কুলের হেড। পড়া নিয়ে খুব সিরিয়াস থাকতে হতো। এসএসসি পর ঢাকা পাই দেই। সেখানে অবশ্য কোচিং এর এক মেয়েকে ভালো লাগতো, কিন্তু কখনো মনের ভাবের আদান প্রদান করা হয়নি। আমি সাহস পাইনি বলতে। এ ভালো লাগা নিয়ে এইচএসসি শেষ করি। বাবা স্ট্রোক করে ঘরে বসে পড়ে। বড় ভাই সঙ্গ দোষে খারাপ হয়ে বাজে নেশায় পড়ে। বিয়ে করে, নিজের পছন্দের বউ করে, ঘরে তুলে 2 বছরের মধ্যে ধৈর্য এর বাঁধ ভেঙে ভাবি বাড়ি ফিরে যান। এইচএসসি শেষ করে সংসারের হাল ধরতে মামার কাছে ফ্রিল্যান্ড স্টুডেন্ট ভিসায় চলে যায়। দীর্ঘ 6.5 বছর পর কাল বাড়ি ফিরি। কারণ বাবা শরীর ভালো যাচ্ছে না। তার সব স্বপ্ন এখন আমায় ঘিরে। তাই মাকে বলি 1 মাসের মধ্যে মেয়ে খুঁজো। বিয়ে করতে আসছি 1 মাসের জন্য। এতদিন কোন মেয়ে পাইনি, ফাইনালি আমি আসার 1 সপ্তাহ আগে পেয়েছে। 4 দিন আগে তোমাকে দেখে সব ঠিক করে যায়। 3 দিন আমরা প্রায় 7-8 মিনিট করে কথা বলি। কাল বাংলাদেশে এসে শপিং করি, বিয়ের আজ তোমাকে দেখতে আসি। আর কাল আমাদের বিয়ে। নীর একটু লজ্জা পেল ওর চাহনি আর হাসিটা দেখে। অর্ক, বাই দা ওয়ে, তোমার বিয়ে ছিল না? নীর, সে সুযোগ বাবা রাখেনি। কেন?
বড় ভাই বাবার ইচ্ছের বিরুদ্ধে দূর সম্পর্কে খালাতো বোনকে বিয়ে করে ইতালিতে সেটেল আছে। বড় বোন পালিয়ে যায়, সেও দেশের বাইরে, এখন ছোট একটা মেয়ে হয়েছে। বড় ভাবি 7 মাস চলে। এসব কারণে বাবা আমাকে নিয়ে একটু বেশি ইনসিকিউরিটিতে ভোগে। আসলে বড় দুইটা বাবাকে কষ্ট দিয়েছে, তাই আমাকে নিয়ে সে বেশি মাথা ঘামায়। আর বাবা অনেক বাজি, ভয় করে বাবাকে। আর বাবাকে ফাঁকি দিয়ে কিছু করার সাহস পায় না। কারণ বড় দুইটা কষ্ট দিয়েছে বলে বাবা আমার দিকে দুর্বল হয়েছে। আগে এতটা আদর করতো না, এখন আম্মা জান ছাড়া আমার সাথে কথা বলে না। তাই সাহস করে প্রেম করিনি। বাবাকে কথা দিয়েছি আমি তার ইচ্ছের বাইরে এমন কিছু করব না। বলবো না কি আমিও গত 4 বছর পর বাংলাদেশ আসছি। সে ক্লাস 9-এ ফাইনাল দিয়ে দেশ ছেড়েছি। প্রায় 8 মাস ধরে আসছি, না থাক বলার দরকার নেই। না বলি অর্ক, প্রায় চলেই এলাম। হুম। আমার শার্ট খুলে দেও। কেন? আমি পড়ে যাই, তুমি তো এখন বাসায় চলে যাবে, কেউ দেখবে না তোমাকে। নীর শার্ট খুলে দিল। অর্ক দেখলো শার্টের পিছনে রক্ত লেগে আছে। একটা কথা বলি। বলো। আপনি দাড়ি রাখেন না কেন? এটা কেমন ছিলা মুরগিদের মতো লাগে। আজ সেভ করেছি তাই এমন লাগছে। কেন, তোমার দাড়ি পছন্দ? খোঁচা খোঁচা দাড়ি পছন্দ। আর আপনার ফর্সা মুখে বেশি আকর্ষণীয় লাগবে। চাঁদ কিন্তু অন্ধকারে সুন্দর আলোতে না। অর্ক, এভাবে কেউ কখনো বলেনি, তাই হয়তো রাখিনি। আজ তো কেউ বলল। এখন আসি তাহলে। ভ্রমণ যাও, কিন্তু কিভাবে যাবে? দেখেন কিভাবে যাই। মেইন গেট এটা। তুমি বাড়ির পাশে যাচ্ছ কেন? কারণ আমি চোরের মতো এসেছিলাম, তাই এখন চোরের মতো যাচ্ছি। তখনও দেওয়াল টপকে এসেছিলে। না, মেইন গেট দিয়ে সবার থেকে লুকিয়ে। কিন্তু এখন তা সম্ভব না, গেটে তালা লেগে গেছে। নির্বাড়ির পাশে বড় আম গাছের কাছে গেল। সেই আম গাছের কাছে একটা ছোট মই রাখা ছিল, এটা দিয়ে উঠে ওয়ালে বসে। অর্ক সাহায্যে মই ওই পারে দিয়ে মই বেয়ে নেমে যায়। নীর জানালায় একটা ঢিল ছুড়ে। সেই শব্দে একটা মেয়ে দৌড়ে বারান্দায় আসে, আবার দৌড়ে চলে যায়। 5 মিনিট পর নীর ওই মেয়ে সমেত বারান্দায় দাঁড়িয়ে অর্ককে বিদায় জানায়। অর্ক হাসি মুখে বাড়ি ফিরে। ওদের বিয়ে পরিবার পরিজন আর কাছের কিছু বন্ধু, সমাজের কিছু লোক নিয়ে হচ্ছে। বড় করে বিয়ে দিবে অর্ক এবার গিয়ে ফেললে, সাথে নীরের ভাই বোন আসলে। বিকেল 3:45। নীর সেজে বসে আছে। ভয় বুক ধক ধক করছে। পাশে কেউ নেই, সবাই বরযাত্রী নিয়ে ব্যস্ত। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মনে হয় আমার বুকের ধূপ বুকানির শব্দ বাইরে পর্যন্ত শোনা যাচ্ছে। সত্যি আজ আমার বিয়ে। সত্যি বিশ্বাস করতে পারছি না। বাইরে এত হইহুল্লোড় আমার বিয়ে উপলক্ষে। আজ এই আসরের মধ্যে আমি আর আমার বর নিজে বলে নিজেই লজ্জা পাচ্ছি। সত্যি আজ থেকে আমার নতুন জীবন শুরু। সত্যি আমিও আজ থেকে কারো বউ হতে যাচ্ছি। সত্যি আজ আমি কারো হব। একলা দিনের সময় আজ ইতিটান্ডে, আজ দোকলা হওয়ার প্রহর। বরযাত্রী এসেছে। সবাই গেট ধরা, হাত ধোয়া ইত্যাদি মজা নিয়ে ব্যস্ত জামাইয়ের সাথে। সন্ধ্যার দিকে বিয়ে পড়ানো শুরু হলো। সাইন করার সময় হাত থর থর করে কাঁপছিল। নীরের মনে কি পরিমাণ ভয়ের তুফান উঠেছে তা কেউ আন্দাজ করতে পারবে না। বিয়ে পড়ানোর পর নীরকে বাইরে আনা হলো। নীর চাদরের এপারে, অর্ক ওই পারে, শুধু এই চাদরের পার্থক্য দুজনের মধ্যে। ভিডিও করার পর পর্দা সরিয়ে দেওয়া হলো, কিন্তু অর্ক নীরকে দেখতে পেল না। নীর ঘুমটা টেনে আছে। মালা বদলের পালা শেষ। এখন আয়না দেখার পালা। দুইজনের প্রথম দেখা বরবধূ সাজে। আয়না দেখা বা দুইজনের প্রথম দর্শন। আয়নায় নীরকে দেখে অর্ক সব গুলি দাঁত বের হয়ে যায়। পিছনে থেকে বলে, ভাই কি দেখলেন? অর্ক, আমার জান্নাত, আস্তে করে বলে শুধু নীর শুনে। কি দেখলেন ভাই? ভূত না পরি? অর্ক, পরি।
নীর লজ্জায় টমেটোর মতো লাল হয়ে গেছে। ভাবে আপনি কি দেখেন, রাজকুমার না হিরো আলম? নীর মাথা নিচু করে হাসছে। বলেন ভাবি বলেন। হ্যাঁ নীর নীর লজ্জায় হেসে যাচ্ছে। পাশে থেকে কেউ একজন ওই বউ লজ্জা পাইছে। অর্ক থাক আমার কানে কানে বলো। মাহিন অর্ক ফ্রেন্ড হেহে তাই বলেন ভাবি। নীর রাজকুমার। অর্ক হাসল। নীর হিরো আলম অংশ। অর্ক নীরের দিকে কেমন আজব দৃষ্টিতে তাকালো। পাশ থেকে বলল ভাই কি হিরো আলম বলছে নাকি? অর্ক না না রাজকুমারী বলছে। নীর মুচকি হাসে। অর্ক হাত বাড়িয়ে দেয়, নীর হাতে হাত রাখে। অর্ক শক্ত করে হাত ধরে মুচকি হেসে তৃপ্তিময় দৃষ্টিতে চেয়ে থাকে নীরের চোখের দিকে। নীরের দাদা বাবার সাথে কিছু লোক আসে। সবার সামনে খুব চিন্তিত। নীরের বাবা ফর্সা মানুষ, রেগে লাল হয়ে আছে। ঘেমে ভিজে গেছে আকাশি রঙের পাঞ্জাবি। নীরের বাবা অর্কর কলার চেপে ধরে সবার সামনে। অর্ক নীরের হাত ছেড়ে দেয়। বাবা, তোর এত বড় সাহস হয় কি করে? আমার মেয়ের জীবন নষ্ট করার হককে দিয়েছে তোকে। আজ আমি তোকে মেরাই ফেলব। নীরের দাদা আর কিছু লোক মিলে ফেরাতে চেষ্টা করে। নীর সহ বাকি সবাই খুব অবাক। নীর এমন দেখে ভয় থর থর করে কাঁপছে। নীরের বড় চাচি জিজ্ঞাসা করে কি হয়েছে, এমন কেন করছে? নতুন জামাইয়ের সাথে। বাবা, এ ছেলের চরিত্র ভালো না। এ ছেলের অবৈধ সম্পর্ক আছে তার বড় ভাবির সাথে। এ কথা বলে অর্ককে টেনে বাইরে নিয়ে গেল নীরদের বাসার বড়রা। এরপর কি হয় নীর কিছুই জানে না, কারণ সেই মুহূর্তে সে অজ্ঞান হয়ে পড়ে। ওই মুহূর্তে ওর পাশে কেউ ছিল না। সবাই তামাশা দেখতে ব্যস্ত। অর্ককে আর পরিবারের সবাইকে অপমান করে বের করে দেয়। নীরদের বাড়ির কেউ অর্কের কথা শুনতেও প্রস্তুত না। অর্ক যেতে যেতে একবার পিছনে ফিরে দেখে নীরকে না দেখতে পেয়ে চলে যায়। কিন্তু অর্কর মামা বলে আমাদের ছেলে কেমন একটু যাচাই করে বলবেন। আর যার চরিত্রে দাগ দিচ্ছেন সে আমাদের বাড়ির বউ, মানে আমাদের বাড়ির সম্মান। জানি না কোথায় থেকে কি শুনে এসে এমন অমানবিক আচরণ করলেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল, যা হবার হলো, আপনারা আবার একবার খোঁজ নিয়ে দেখেন। তারপর পারিবারিকভাবে একটা বৈঠকে বসেন। প্রায় 2.5 মাস পর, জানুয়ারি প্রথম দিকে, ইতালিতে বেশ ঠান্ডা পড়েছে। অর্ক হাঁটছে রাস্তার পাশ দিয়ে। ওর চোখে পড়লো একটা মেয়ে আশেপাশে না তাকিয়ে দৌড়ে কি যেন আনতে যাচ্ছে। অর্ক দেখলো 2 পাশে দিয়ে গাড়ি আছে। অর্ক দৌড়ে কাদের কাছে জ্যাকেটের টুপি ধরে টেনে 2 পা পিছনে টেনে আনে মেয়েটিকে। আর গাড়িটা আর একটুর জন্য ধাক্কা দিয়ে যায়নি। অর্ক, ম্যাম বি কেয়ারফুল। বিয়ের 2 দিন পর অর্কদের পরিবারের সাথে নীরদের পরিবার আবার বৈঠকে বসে। নীরের বাবা মামা খোঁজ নিয়ে দেখে ছেলে অনেক ভালো, খারাপ কোনো রেকর্ড নেই। ভাবির বাড়ি খবর নিয়ে জানা যায় স্বামী নেশা করে, তাই সংসার ছেড়ে চলে এসেছে। যখন অর্ক নির্দোষ প্রমাণিত হয়, অর্ক মলিন মুখে হাসি ফুটে। অর্ক, যাক সব ঠিক হয়ে গেল। এখন আমার নীর ফাইনালি বাড়ি ফিরবে। জানি না মেয়েটা কি ভেবে বসে আছে। আজ যখন ওর পরিবারের ভুল ভাঙলো, আশা করি ওর মনেও কোনো সন্দেহ নেই আমাকে নিয়ে। আর থাকলে তা আমি দূর করে দিব। নীরের বড় ভাইয়ের শ্বশুর কখনো চায়নি নীরকে অন্য কারো ঘরের বউ হতে দিতে। নীরকে ছেলের বউ করবে সে তার অনেক দিনের স্বপ্ন। তার ছেলে একটা অ্যাক্সিডেন্টের পর থেকেই বা হাতে একটু সমস্যা হয়, হাতে নাড়াতে অনেক সমস্যা হয়। ছেলে হিসেবে খুব বেশি ভালো না। নীরের ভাই অ্যাক্সিডেন্টের পর নীরকে বাংলাদেশ পাঠিয়ে দেয়, বিয়ে দিবে না ওই ছেলের কাছে। ওই ছেলে তখন ইউকেতে থাকে। নীর কখনোই দেখেনি। বিয়ে যে মোটামুটি ঠিক ছিল সে সম্পর্কে শুধু নীরের ভাই, ভাবি, মা, বাবা আর নীরের ভাইয়ের শ্বশুর শাশুড়ি জানত। নীর বাংলাদেশ আসার পর ওর বিয়ের কাজ আসতো, কিন্তু কেউ দেখে গেলে ফিরে আসতো না। আবার সব ঠিক হলেও কোন কিছু একটা হয়ে বিয়ে ভেঙে যেত। এর কারণ কেউ জানতো না।
দীর্ঘ 7 মাস পর অর্কর সাথে বিয়ে হয়। বিয়ে হয়েও জামাই বাড়ি যেতে পারলো কই, তার আগেই আবার এক সমস্যা হয়ে দাঁড়ালো। নীরের বড় ভাইয়ের শ্বশুর হাবিব মোল্লা নীরের বাবাকে পাশে ডেকে বলে, ভাই, নীর মাকে এই বাড়িতে পাঠানো কি ঠিক হবে? বাবা: কেন? হাবিব: ভাই, আপনার মেয়ের বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছে। এখন যখন বিয়ে হলো, জামাইয়ের বদনাম হলো। এখন যে জামাই নির্দোষ প্রমাণিত হলো, এটাকে কি গ্রামবাসী মেনে নিবে? বাবা: মানে? হাবিব: গ্রামের মানুষ ভাবে আপনি মান সম্মানের কথা ভেবে মেয়েকে এমন একটা ছেলের হাতে তুলে দিচ্ছে। ভাই মেয়েটার কথা ভেবে ওকে এই বাড়ি না দিলেন। আর ছেলের ভাই ভালো না, নেশা করে। বুঝেন নীর মার জন্য কতটা অনিরাপদ হতে পারে পরিস্থিতি। নীরের বাবা সবার সামনে গিয়ে বলে, বাবা, বুঝলাম আপনাদের ছেলে নির্দোষ, কিন্তু আমার পক্ষে এ ছেলের সঙ্গে আমার মেয়েকে সংসার করতে দেওয়া সম্ভব না। আমরা তালাক নাম পাঠিয়ে দিব। আপনাদের সময় নষ্ট করার জন্য দুঃখিত। আসি আমরা। অর্ক: আপনি কিভাবে পারেন নিজে উদ্যোগ নিতে বিনা নীরের অনুমতি নিয়ে? বাবা: মেয়ে আমার ডিসিশন আমারই হবে। হাবিব মোল্লা তার স্ত্রীর সাথে কথা বলছে। নীরের বাবাকে অনেক কিছু বুঝিয়ে নীরের সংসার ভেঙে এসেছি। এখন নীর আমার ছেলের বউ হবে। এখন হয়েছে সমান সমান। নীরের গায়ে তালাকের দাগ থাকবে, ভালো ছেলে পাবে না। না পেয়ে আমার ছেলের কাছে বিয়ে দিতে বাধ্য। কত বিয়ে ভেঙেছি এ মেয়ের আমি, আমার ছেলের বউ করব বলে। অর্ক দোষ নেই, ওকে আমি মিথ্যা ফাঁসিয়ে দিয়ে বিয়ে ভাঙলাম। নীরকে কখনো ওর বাবা বা বাড়ির যে জানতো অর্ক নির্দোষ, কেউ তা বলেনি। অর্ক নির্দোষ এ কথা ওর মাকেও বলেনি ওর বাবা। অর্কদের বাসায় থেকে বাবা যখন ফিরে, নীর দৌড়ে বাবা কাছে যায়। নীরের মাথায় হাত দিয়ে বলেছিল, ভুলে যাও, তোমাকে কখনো আমরা বিয়ে দিয়েছিলাম। নীরের অত সাহস ছিল না বাবাকে প্রশ্ন করবে, কেন ভুলে যাও। বাবাকে প্রশ্ন করতে পারে না, কিন্তু মাকে জিজ্ঞাসা করেও লাভ হয়নি। কত প্রশ্ন মনে ছিল, কিন্তু কিছুই করতে পারেনি। নীরের কাছে ফোনও ছিল না, বিয়ের রাতে আছাড় দিয়ে ভেঙে ফেলে। ফেসবুকও ব্যবহার করত না। কোনভাবেই যোগাযোগ করা সম্ভব ছিল না। নীরের পাগল হওয়া বাকি ছিল। ও নিজের নাসিব মেনে নিতে পারছিল না। না কাউকে নিজের পরিস্থিতি বুঝাতে পারছে, না নিজে বুঝতে পারছে। খালি পাগলের মতো কান্না করতো আর বেহুশ হয়ে পড়ে থাকতো। দিন শেষে বাবা দূর থেকে দেখতো মেয়ে ঘুমিয়ে আছে, কিন্তু চোখে কোনায় পানি জমে আছে, তা চোখে পড়তো না। অর্ক 1 মাসের ছুটি কাটিয়ে ফ্রিল্যান্ডে চলে যায়। প্রায় 2 মাসের বেশি দিন ফ্রিল্যান্ডে থেকে ইতালিতে যায়। অর্ক: ম্যাম, বি কেয়ারফুল বলে অর্ক ঘুরে হাঁটতে থাকে। পেছনে থেকে কেউ জোরে ধাক্কা দেয়। অর্ক টাল সামলাতে না পেরে ল্যাম্পপোস্টে বাড়ি খায়, আর মাথা কোনায় হাত দিয়ে উঠে দাঁড়ায়। পাশে একটা ট্যাক্সি যায়। সরি স্যার, দেয়ার ওয়াজ এ কার নেয়ার বাই। আই ক্যান পোস্ট। নীর থেমে গেল। অবাক হয়ে তাকিয়ে রইল। নিঃশ্বাস নিতে ভুলে গেছেন, হা করে তাকিয়ে আছে অর্কের দিকে। অর্ক ওকে দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। নীর নিজের মুখ নিজে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। নীর আশেপাশে তাকিয়ে আবার অর্কের দিকে তাকায়। কান্নায় চোখে পানি টল টল করছে, যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়বে। সেই মুখ যাকে বিয়ের দিন শেষবারের মতো দেখেছিল। একবার আবদার করেছিল মুখে যেন খোঁচা খোঁচা দাড়ি রাখে। আজ সত্যি মুখে খোঁচা খোঁচা দাড়ি। কালো একটা জ্যাকেট পরা নীরের সামনে দাঁড়িয়ে আছে। নীরের মুখে মুচকি হাসি, চোখে পানি গড়িয়ে পড়ছে। নীর কাঁপা কাঁপা 2 হাত তুলতে অর্ক গাল স্পর্শ করে। অর্ক চোখেও পানি বোঝা যাচ্ছে। নীরের চোখের পানি যেন বাঁধ ভেঙে গেলে হিচকি পেরে কান্না শুরু করে দিল। অর্ক থুতনিতে মাথা ঠেকিয়ে অর্ক 2 গালে হাত দিয়ে নীর কান্না করে যাচ্ছে। অর্ককে ছেড়ে মুখ তুলে ওর দিকে তাকিয়ে আছে। অর্ক কেমন মায়া মায়া চোখে তাকিয়ে আছে নীরের দিকে। নীরের চোখে হাজারো প্রশ্ন। ঠিক তখন নীরের ভাইয়ের গাড়ি আসে। ভায়া নেমে নীরের সামনে আসে। হাসান। নীর। নীর। ভায়া। হাসান নীরকে জড়িয়ে ধরে। নীর চোখে এখনো পানি বাঁধহীন ভাবে বেয়ে যাচ্ছে। হাসান।
বাস আর কাঁদে না, যা হবার হয়েছে সব ভুলে যা। অর্কে খেয়াল করে না হাসান, আর হাসান চেনেও না অর্ককে। ভাবি, এদিকে এসো, আমাকে নামাও। ভাইয়া, চল ভেতরে, তোর লাগেজ সব বাইরে না। আমি সব বেগ নেই, তুই ভাবিকে নিয়েও করে চল। অর্ক সামনে নীরের কাঁধে হাত দিয়ে ভেতরে নিয়ে যায়। নীরের ভাবির যে কোন সময় ডেলিভারি করাতে হতে পারে, এখন চেক আপ করিয়ে নিয়ে এলো। নীরকে ভাবির কাছে রাখতে এনেছে। ভাইয়া সব সময় থাকে না, কখন কি হয় কে জানে। নীর ভাবিকে 4 তলায় উঠিয়ে দিয়ে নামতে যাবে, ভাবি পানি চায়, ভাবি খেতে গেলে গলায় আটকে যায়, সব নীরের উপর ঢেলে দেয়। নীর জ্যাকেট খুলে ব্ল্যাক সেমিলঙ্গ গেঞ্জি পরে উপরের স্ক্রাব পরে দৌড়ে নিচে আসে। নীর একবার এদিকে দৌড় দেয়, একবার ওই দিকে, কোন দিকে ছুটবে, কোন দিকে গেলে অর্ককে পাবে বুঝে উঠতে পারছে না। দৌড়ে মেট্রো দিকে গেল, ওদের বাসা থেকে 3 মিনিট লাগে যদিও। নীর দৌড়ে আশেপাশে খুঁজে বেড়াচ্ছে আর চোখের পানি মুছে যাচ্ছে। ওর সামনে একটা মেট্রো যেতে দেখে ও কান্না করে, গুটি সুটি হয়ে নিচে বসে মাথা নিচু করে কান্না করতে থাকে আর ঠান্ডায় কাঁপতে থাকে। ঠিক তখন পায়ের শব্দ, মুখ তুলে তাকিয়ে দেখে অর্ক ওর সামনে হাতে রেড বুলের ক্যান। নিজের জ্যাকেট খুলে নীরকে জড়িয়ে দিয়ে চলে যেতে গেলে নীর সামনে গিয়ে দাঁড়ায়। নীর, আমার সাথে কেন এমন হলো? আমি কি অপরাধ করেছিলাম? অর্ক কোন কথা বলছে না। ও ঢক ঢক করে খাচ্ছে। নীর, আমাকে একবার বলো, তোমার উপর যে অপবাদ দেওয়া হয়েছে সব মিথ্যা, তুমি নির্দোষ। প্লিজ আমাকে বলো, আমি হাত জোর করে বলি প্লিজ। বলো না তোমার কোন দোষ নেই, সব মিথ্যা। অর্ক, তুমি কি জানো না তোমাকে আমার নতুন করে বলতে হবে? আর ডিসিন তোমার বাবার ছিল, আমার না। তোমরা তালাক নামা এখনো পাঠাওনি কেন? তাড়াতাড়ি পাঠিয়ে দিও। আর এখন এসব প্রশ্ন করার কোন মানে হয় না। এসব কথা এখন পুরাতন হয়ে গেছে। নীর, কি সব বলো? পুরান হবে কেন? আর পুরান নতুন আমি বুঝি না। আমার জানার অধিকার আছে। প্লিজ বলো। আমি জানি তুমি নির্দোষ। তুমি এমন কিছু করতেই পারো না। আমি তোমার পায়ে পড়ি, প্লিজ বলো। অর্ক রেগে নীরকে তুলে ওর হাতের কোনায় শক্ত করে ধরে। তখন কোথায় ছিলে যখন আমাকে তোমাদের বাড়ি থেকে বাজে অপবাদ দিয়ে বের করে দিয়েছিল? তখন কোথায় ছিলে যখন আমার বিচার করা হচ্ছিল? তখন তো সব একাই সয়ে নিতে হয়েছে। ওই দিন যদি তুমি পাশে থাকতে আমার জন্য সবকিছু সহজ হতো। আজ দেখা হলো বলে সব জানতে এসেছো, এতদিন কোথায় ছিলে? বলে একটা ধাক্কা দিয়ে নীরকে ফেলে চলে যায়। নীর ডাল সামলে ওর পিছনে যেতে যেতে স্লিপ খেয়ে পড়ে, পা মুচকে পড়ে যায়। পাশে ওয়ালে মাথায় ও বাড়ি খায়, সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে। চোখ মেলে তাকিয়ে দেখে ভাইয়া পাশে ফোনে কথা বলছে। ঘড়িতে তাকিয়ে দেখে প্রায় 9টা। এক নার্স প্রেসার চেক করছে। আশেপাশে তাকিয়ে অর্ককে খুঁজতে লাগলো। অর্ক সত্যি ছিল না, স্বপ্ন না, স্বপ্ন হতে পারে না। হাসান, নীর এখন কেমন লাগছে? নীর, ভাইয়া আমি এখানে। তুমি? তুই তো টাকা বা কার্ড কোনো কিছু নিয়ে বের হসনি। তোর ফোনও এখনো অন করিসনি। খালি হাতে তোর কোনো সমস্যা হলে তাই আমি মেট্রো দিকে এগিয়ে এসেছিলাম, আর দেখি তুই নিচে পড়ে গেলি, পরে তোকে তুলে এখানে নিয়ে এলাম। তুমি একাই নিয়ে এসেছো, সাথে কেউ ছিল না। কে থাকবে? আর তুই যে হালকা, তোকে কোলে নেওয়া কি খুব বেশি কঠিন নাকি যে মানুষ জোড়াও? ও তোর ভাবির ফোন। অর্ক কি দেখলো না আমি পড়ে গেলাম? নীরের ডান হাতে ব্যথা পেয়েছে আর বাপায় সামান্য মুচকে গেছে, হিল ছিল বলে পায়ে ব্যথা পেয়েছে। মাথায় কোনায় সামান্য ছিলে গেছে। নার্স ব্যান্ডেড করে দিচ্ছে। হাসান, না ব্যান্ডেড করে দিয়েন না, ও একটু করে খুঁটে খুঁটে খুলে ফেলবে ইতালির ভাষায় বলে। নির্মুচকি হাসে ভাইয়ের কথা শুনে। তোর ভাবি একা, তাড়াতাড়ি ফিরতে হবে। ভাইয়া, ভাবি একা? তুমি যাও, আমি একা এসে পড়বো, বা নিচে এসে ফোন দিলে তুমি নিয়ে যেও। না, একা রেখে যাব নাকি? যাও তো, ভাবির খাবারের সময় যাচ্ছে আর পায়ে এখনো প্লাস্টার করা বাকি, আমার হতে হতে তুমি গিয়ে দেখো ফিরতে পারো নাকি।
কিন্তু বাসা থেকে 5 মিনিটের পথ, আমি পারবো, প্লিজ যাও। ভাইয়া যেতে চাচ্ছিল না। ভাবি ফোন দিয়ে বলল তার ভাই রনি এসেছে, রনিকে পাঠাচ্ছে নীরকে নিতে হাসানকে বাসায় চলে আসতে বলে। হাসান নীরকে বলে নিচে চলে যায়। নীর নার্স থেকে একটা কলম একটা খাতা চায়, আর বলে একটু পরে আসতে ওর ভালো লাগছে না। নীর ছিল লোকাল বেডে কর্নারের দিকে। নীর ইতালির ভাষায় কথা বলে বা হাতে লিখতে চেষ্টা করে, নিজে বুঝলেই হলো। ছোটবেলায় মা বলতো পড়া লিখলে ভালো মনে থাকে। নীর কোন কিছু না বুঝলে সেটা লেখা বোঝার চেষ্টা করে। এখন বালিশে খাতা রেখে বা হাতে লিখছে অর্কর বলা কথাগুলো। অর্ক, তখন কোথায় ছিলে যখন আমাকে তোমাদের বাড়ি থেকে বাজে অপবাদ দিয়ে বের করে দিয়েছিল? তখন কোথায় ছিলে যখন আমার বিচার করা হচ্ছিল? তখন তো সব একাই সয়ে নিতে হয়েছে। ওই দিন যদি তুমি পাশে থাকতে আমার জন্য সবকিছু সহজ হতো। আজ দেখা হলো বলে সব জানতে এসেছো, এতদিন কোথায় ছিলে? নীর কথাগুলো লিখে মেইন পয়েন্টে আন্ডারলাইন করে। তার মানে অর্ক নির্দোষ, ওর কোন দোষ নেই, ওকে মিথ্যা ফাঁসানো হয়েছে। আমার মন কখনোই মানেনি অর্ক দোষী, অর্ক নির্দোষ। নীর ইচ্ছা বুকে জড়িয়ে কান্না করতে থাকে। নার্স আসে, নীর উঠে বসে। হাঁটতে বললে নীর নামতে গিয়ে পড়ে যেতে নিলে দুইটা হাত শক্ত করে ওর 2 হাত ধরে ফেলে নীরের বুঝতে বাকি নেই এটা অর্ক। তাকিয়ে দেখে সত্যি অর্ক। চোখে পানি, মুখে হাসি নিয়ে অর্ককে দেখছে। অর্ক নীরকে ঠিক মতো বসিয়ে দেয়। নার্স আবার হাঁটতে বলে। নীর নামতে গেলে অর্ক হাত ধরে দাঁড় করায়। ডক্টর আসাতে নীর নিজের স্কার্ফ খুঁজতে থাকে। অর্ক নিজের মাত্র কেনা হুড়ি নীরের গায়ে জড়িয়ে দেয়। এর আগেও একটা জ্যাকেট পরিয়ে দিয়েছিলেন, এটা কোথায় পড়েছে নীরও জানে না, অর্ক জানে না। ডক্টর নীরকে দেখতে দেখতে অর্ক খেয়াল করল নীরের স্কার্ফ নিচে পড়ে আছে। ঠিক ওইটা তুলে নীরকে দিতে যাবে তখন হাসান আর রনি আসে। নীর স্কার্ফ নিয়ে জড়িয়ে নেয়। হাসান, জি আপনি কে? ইতালির ভাষায় জিজ্ঞাসা করে। নীর ভাষা বুঝে অবাক হয়। অর্ক না বুঝে। অর্ক, সরি ঠিক বুঝলাম না। রনি, বাংলাদেশি। অর্ক, জি। নার্স ইতালির ভাষায় বলে অর্ক নীরকে পড়তে গিয়ে তুলেছে। হাসান, ও থ্যাঙ্কস। বাঙালি পরিচয় পেল নীরে, বর হিসেবে পরিচয় পেল না অর্ক। পেলে হয়তো ভাইয়া বুকে জড়িয়ে নিত না অর্ককে। হাসান চলে গেল নীরের কাছে রনিকে রেখে। অর্ক সরে গেল। নীর চেয়েও বাধা দিতে পারল না। নীরের পায়ে প্লাস্টার করার সময় রনি রুমে থেকে বের হয়ে আসে। অর্ক বাইরে ছিল, ওকে স্মোক করতে নিমন্ত্রণ দিলেও তা গ্রহণ করে না। অর্ক অনেক আগেই নীরকে লক্ষ্য করছিল, ও কিছু লিখেছে সেটা ও ছলে নিয়ে নিয়েছে। এটা অর্ক পরে ওর কাণ্ড দেখে মুচকি হাসে। নীরের সব কাজ শেষ হয়ে যখন ফিরছিল, নীরের হাঁটতে কষ্ট হচ্ছিল। সারাদিনের না খাওয়া, লম্বা ফ্লাইট নিয়ে এসেছে, আবার এত কিছু হয়ে গেল। মেয়েটা এখন ভীষণ দুর্বলতা অনুভব করছে। খারাপ লাগছে ভীষণ। রনি নীরের কোমরে হাত দিয়ে ধরতে গেলে নীর জোরে ধাক্কা দেয়। রনি 2-3 পা সরে কাত হয়ে যায়। রনি, রিল্যাক্স, আমি জাস্ট তোমাকে হেল্প করছিলাম হাঁটতে। নীর পাশে চেয়ারে বসে পড়ে। অর্ক নীরের কাছে চলে আসে। তুমি ঠিক আছো নীর? অর্ক কথা বলছে, নীর শুধু ঘোলা ঘোলা দেখছে আর অর্ক ঠোঁট নড়তে দেখছে। নীর মুচকি হেসে টলে অর্কর বুকে পড়ে। অর্ক, জীবনের প্রথম দেখলাম অজ্ঞান হবার আগে মানুষ আসে। ওকে কোলে তুলে ওই ওয়ার্ডে চলে গেল। নার্স কি বলে বুঝে না অর্ক। রনি বুঝল নীরকে শুয়ে দিতে বলে। অর্ক, কেন থাকুক না আমার কোলে? আমার বুকে মাথা দিয়ে চুপটি করে। নামাবো কেন? এটা আমার বউ, যা চিকিৎসা করার আমার কোলে করাও আমি নামাবো না। না না রনি, বেড়ে শুয়ে দেও। অর্ক শুয়ে দেয়। নীরের ভাই না আসা পর্যন্ত পাশেই ছিল, ওর ভাই এলে চলে যায়। 2 দিন পর নীর খোঁড়াতে খোঁড়াতে হাতে বেগ নিয়ে হাঁটছে। অর্ক, ওই। নীর হাঁটতে থাকে, থামে না। অর্ক সাথে হাঁটে। অর্ক, এমন অবস্থায় বের হয়েছিলে কেন?
নীর বেগটা ধরতে পারো। নেও। এক পর্যায়ে জোর করে অর্কর হাতে বেগ দিয়ে দিল। অর্ক বেগও তো হালকা। নীর কাপড় ধুতে দিয়েছিল তাই নিয়ে এলাম। অর্ক তুমি এই অবস্থায় কেন এলে? আর কেউ ছিল না? নীর ভাবি ছিল, ভাবিকে পাঠাতাম। অর্ক হ্যাঁ। নীর ভাবি প্রেগনেন্ট। অর্ক ও হ্যাঁ। নীর সব তোমার দোষ, যেন আমার কত কষ্ট হচ্ছে হাঁটতে, কাজ করতে, সবকিছুতেই সব তোমার দোষ। অর্ক আমার দোষ? নীর হ্যাঁ তোমার দোষ, তুমি আমাকে ফেলে যাচ্ছিলে বলেই আমার এমন অবস্থা হয়েছে। কোথায় যত্ন করবে তা না, 2 দিন কোনো খোঁজ নেই, আজ হাজির হয়েছে। অর্ক তুমি আমার হুড়ি পরে আসো, সেটা নিতে এসেছি। খুলে দেও। নীর দেওয়া যাবে না। অর্ক কেন? নীর আমি 3 দিন ধরে এটাই পরে আছি, ময়লা হয়ে গেছে। অর্ক ধুয়ে নিব, তুমি দেও। নীর দেব না বললাম না। অর্ক আচ্ছা রাখো, এই নেও তোমার বেগ, আমি আসি। নীর কোথায় যাও? আমাকে বাসায় দিয়ে এসো। অর্ক কেন? নীর তোমার জন্য আজ আমি হাত পা ভেঙে বসে আছি। আমাকে সেবা করার দায়িত্ব তোমার। ফাঁকিবাজি চলবে না, চলো। ঠিক ওই মুহূর্তে একটি বাইক আর একটি কালো গাড়ি পরস্পরকে সংঘর্ষ করে। এতে বাইকে থাকা ছেলেটি ছিটকে পড়ে ছটফট করতে থাকে। নীর তা দেখে ভয় ওইখানেই দাঁত লেগে পড়ে যায়। অর্ক ওকে তুলে বাসায় আনে, ভাবিকে সব বলে। ভাবি জানে না অর্ক ওর হাজবেন্ড শুধু একজন সুসময়ের প্রতীকের পরিচয় পেয়ে বাসায় আসতে পারে, তার উপর বাঙালি। অর্ক আরো জানতে পারে নীর খুব বেশি ভীতু প্রকৃতির মানুষ, রক্ত দেখতে পারে না, ফোবিয়া আছে। কিছুক্ষণ পর নীরের হোশ ফিরে। ভাবি পরিবেশ ও নীরকে স্বাভাবিক করতে বলে, কিরে মেহমান এসেছে, চা নাস্তা নিয়ে আয়। নাকি আমি যাব? নীর মুচকি হেসে চা করতে যায়। প্রথমে ভয় পেলেও ভাবির মুখ দেখে বুঝতে পারে ভাবি অর্ককে চিনতে পারেনি। অর্ক অনেক না করে কিছু করতে। নীর জোর করে চা, নাগেটস, চকলেট, বান নিয়ে আসে। অর্ক সাথে ভাবি অনেক গল্প করে। একটা সময় অর্ক চলে যায়। নীরের মন খারাপ হয়ে যায়। রাত প্রায় 12টা। নীর রুমে ঢুকে লাইট না জ্বালিয়ে দরজার বন্ধ করে নিচে বসে হিচকি পেরে কান্না করতে থাকে। একটা সময় ডান হাতে ব্যথা, সেই হাতে বারবার নিজের হাঁটুতে আঘাত করতে থাকে। একটা সময় হাতটা কেউ ধরে ফেলে। নীর চোখ মেলে তাকিয়ে দেখে অর্ক কান্না করতে করতে বলে, রনির সাথে নাকি আমার বিয়ে দিবে। অর্ক আমি জানি। নীর কিভাবে? অর্ক পরশু যখন তোমার হোশ ছিল না তখন রনি আমাকে বলে এসে তোমার ফিয়ান্সে। নীর আমি আজ জানলাম, আমি জীবনেও ওকে বিয়ে করব না। হাসান নীর দরজা খোল। নীর আমার কথা শোন। অর্ক কথা বলো, আমি আসি। নীর দরজা খুলে বসে পড়ে। হাসান আমার কথা শোন। নীর ভাইয়া, আমার তালাক হয়নি যে তোমরা আমার বিয়ে ঠিক করছো। আমি রনিকে বিয়ে করতে পারবো না, আমার পক্ষে কখনো সম্ভব না। হাসান পরে দেখা যাবে, আমি এ বিষয়ে এখন কথা বলতে চাই না। এখানে এসেছিস ঘুরে বেড়া, নিজের যত্ন নে, পরেরটা পরে দেখা যাবে। চল, খাবি? না খাবো না। একটা থাপ্পড় দিব অবস্থা হয়েছি কি তোর? চল উঠো, আমি খাবার আনছি, এখন খাবি? ভাইয়া খাইয়ে চলে গেল। আবার একটা রাত নীর ঘুম কেটে গেল। একদিন অর্ক আসেনি। নীর অপেক্ষায় বারান্দায় বসেছিল এই তীব্র শীতে। যদি অর্ক আসে, নাকি আশা করা বোকামি? একদিন এসেছে বলে পরের দিন বারান্দা দিয়ে আসবে নাকি? পরের দিন রনির সাথে ভাবি জোর করে পিৎজা খেতে পাঠায়, বলে আমার খেতে ইচ্ছে হচ্ছে, তোরা খেয়ে আমার জন্য নিয়ে আয়। যেতে ইচ্ছে হচ্ছিল না, তবুও যদি রাস্তায় অর্ক দেখা মিলে সেই লোভে যায়। ওরা পিৎজা হাটের বাইরে দাঁড়িয়ে আছে। নীর আমরা ভেতরে যাচ্ছি না কেন? রনি
ওয়েট কেউ আসবে তাই। নীর দেখলো অর্ক রাস্তা পার হয়ে এলো। নীরের মুখে হাসি ফুটে ওঠে। অর্ক, আই গেস বেশি দেরি করেনি। রনি, না চলো। ওরা পিৎজা খেয়ে বের হবার পর রনি জোর করে একটা ডিস্কে যাবার জন্য প্রেসার দেয়। নীর অর্ককে আরো একটু বেশি চোখের সামনে দেখতে পাবে সেই লোভে রাজি হয়। ওরা ডিস্কে খুঁজে না পেয়ে পাবে যায়। নীর পাবে গিয়ে অবাক, ওর ধারণা ছিল না পাবো এমন হবে। ও খুব বিরক্ত হচ্ছে, কিন্তু অর্ক ওকে সামনে আর একটু দেখার জন্য ওইখানে থাকে। রনি গিয়ে নিজের জন্য মদ অর্ডার করে। রনি নীরকে বলে তোমার জন্য সফট ড্রিঙ্কস অর্ডার করব। অর্ক রনির সাথে যায়। রনি ইচ্ছা করে রেডবুল বলে ওকে বিস্কি ধরিয়ে দেয়। অর্ক মানা করে এমন না করতে। রনি বলে আরে শিখতে দেও, আমার বউ হলে এসব আস্তে আস্তে খাওয়া শিখে যাবে, তাই এখন থেকে খাওয়া শুরু করো। পরে জেনে খাবে, এখন না জেনে। আর বিস্কিতে নেশা হয় না, এটা প্রাথমিক লেভেলের জিনিস, পরে আস্তে আস্তে সব শিখিয়ে নিব। অর্ক ওর কথা শুনে রীতিমতো রেগে খালি ফুলছে। ইচ্ছে হচ্ছিল ওর মাথায় বোতল ভাঙতে। নীরের সামনে যখন সার্ভ করা হলো, নীর আশেপাশে তাকিয়ে অর্ক দিকে তাকালো। ওর চোখ শুধু অর্ককে দেখতে চায়, অবাধ্য চোখ। অর্ক এবার নীরের চোখে চোখ রাখে। নীরকে ইশারা বোঝায় ওই ড্রিঙ্কস না খেতে। রনি বারবার জোর দিচ্ছে। অর্ক বিস্কি পান করছিল। ও নেশা করে না। নীর কখনো সফট ড্রিঙ্কস ছাড়া কিছু খায়নি। অর্ক ইচ্ছে করে রনির ড্রিঙ্কস ফেলে দেয়। রনি উঠে পরিষ্কার করতে যায়। অর্ক তাড়াতাড়ি নীরের সামনে এসে ওর ড্রিঙ্কস নিজে খেয়ে সামান্য একটু নীরের স্কার্ফে ফেলে বলে, অর্ক, তোমাকে আশকো করলে বলবে তুমি খেয়েছো, আর কিছু অংশ পড়ে গেছে। নীর, কেন? অর্ক, কারণ সে তোমাকে রেডবুল বলে। সাথে সাথে রনি চলে আসে। অর্ক কথা মতো নীর তাই রনিকে বলে। ওরা মেট্রোতে যাবার সময় নীর বলে, নীর, কি খেলাম, মাথা এমন করছে কেন বলে অর্ক কাঁধে মাথা রাখে। অর্ক মনে মনে হেসে নীরের কানের কাছে গিয়ে বলে, ওভার অ্যাক্টিং করো না, এইটা মত ছিল না। নীর লজ্জা পেয়ে মাথা তুলে নেয়। বাসায় চলে যায়। নীরের মনটা আবার খারাপ হয়ে যায়। পরের দিন রাতে ভাবির বেবি নড়ে না বলে অনুমান করছেন, তাই ভাইয়া ডির কাছে নিয়ে যায়। ভাইয়া ফোন দিয়ে বলে আজ ভাবিকে অবজারভেশনে রাখবে। বেবি ঠিক আছে, নীরকে ঠিক মতো থাকতে বলে। নীর দৌড়বেলের আওয়াজ শুনে খুলতে যায়। ওর একটু সময় লাগে হাঁটতে, পা এখনো ভালো হয়নি, হাতও না প্লাস্টার করা। নীর নিজের বেড়ে থেকে নেমে যেতে গেলে পিছনে থেকে কেউ মুখ চেপে ধরে বা হাতের কোণায় ধরে। নীর অর্ককে অনুভব করে। আবার দৌড়বেল বাজে। অর্ক নীরের কানের কাছে গিয়ে বলে, দৌড় খুলে ওকে কোন বাহানার বাইরে পাঠাবে, আর বলবে গেট যেন বাইরে থেকে তালা মেরে যায়, তুমি উঠে খুলতে পারবে না, তোমার হাঁটতে কষ্ট হয়, এখন যাও গেট খুলে এসো। নীরকে ছেড়ে দেয়। নীর একবার অর্ক দিকে তাকিয়ে আবার যায়। রনিকে অর্ক কথা মতো বলে সকালের জন্য ব্রেড আনতে আর বাইরে থেকে তালা মেরে যেতে বলে রুমে আসে। অর্ক, বলেছ ঘুম? আমি এভাবে এসে পিছনে থেকে ধরলাম, তুমি চিল্লানি দিলা না কেন? আমি তো জানি তুমি এসেছো কেন চিল্লানি দিব। এ রুমে তুমি থাকো। ঘুম, এক কাপ চা করে আনি। কফি নিয়ে এসো রনি ফেরার আগে। নীর 2 মিনিটে কফি নিয়ে ফিরে এসে দেখে অর্ক যেখানে বসেছিল ওইখানে আধা শোয়া অবস্থায় ঘুম। নীর যেন মুগ্ধ হয়ে দেখছে। ও আর ডাকলো না। উঠেই তো চলে যাবে, কি দরকার ডাকার, থাক না, আজ একটু মন ভরে দেখি। রনি ফিরে দেখে নীরের রুমের লাইট অফ। দুবার নক করে, কিন্তু সাড়া পায় না, হয়তো ঘুমিয়েছে। নীর জেগে আছে, আজ তার ঘুম নেই। আজ তার অর্ক তার পাশে, কি করে ঘুম আসে? এ যেন মেঘ না চাইতে বৃষ্টি। নীর যখন ব্ল্যাঙ্কেটটা টেনে অর্ক গায়ে দেয়, অর্ক যেন নড়ে চড়ে আরাম করে ঘুমায়। ব্ল্যাঙ্কেটটা দিয়ে না কবজি ঢেকে নেয় অর্ক। নীর শুধু চোখ দেখেই মন জুড়াচ্ছে।
অর্ক, আমি জেগে আছি, ঘুমাইনি। কি করে তোমাকে আমি রনির সাথে এ বাসায় একা থাকতে দেই? আমি জানি রনি ভালো না। রনির থেকেই জেনেছি আজ বাসা খালি থাকবে, তাই তোমাকে একা রাখতে ভয় পেয়ে চলে এলাম। এখন একটু ঘুমাও, আমাকেও তোমাকে দেখার একটা সুযোগ দেও। আর তুমি কেন বেডের পাশে সোফা লাগিয়ে শুয়ে আছো? তোমার ব্ল্যাঙ্কেটে তোমার ঘ্রাণ মেখে আছে, আমার নেশা লাগছে এই ঘ্রাণে। অর্ক ঘুমিয়ে পড়ে। নীরের রুমে একটা ব্ল্যাঙ্কেট ছিল, দুইজনে জড়িয়ে নেয়। সকালে অর্ক চোখ মেলে নীরকে দেখছে। ইচ্ছে হচ্ছে হাত দিয়ে মুখে আসা চুলগুলো সরিয়ে দিতে, বুকের সাথে ঝাপটে ধরতে, কিন্তু এই স্বপ্ন পূরণ হওয়ার নয়। ঠক ঠক নীর দরজার নখ শুনে উঠে বসে। অর্ক তাকায়। নীর অর্ককে দেখে মুচকি হেসে গেট ফাঁকা করে। দেখে, ভাইয়া তুমি চলে এলে ভাইয়া। হ্যাঁ, তোর ভাবি আর বেবি ঠিক আছে, তাই ছেড়ে দিন। শুন, আমি বের হচ্ছি, খেয়াল রাখিস। আর নাস্তা কিনে রেখে গেছি। ভাবি ওকে স্যুপ করে খাইয়ে দিয়ে গেলাম। আমাকে ডাকতে আমি করে দিতাম। থাক, তুই ঘুম শেষ করে পরে একটু দেখিস ভাবি কি লাগবে না লাগবে। আর আমি কিছু পেঁয়াজ আগে কেটে বক্স করে ফ্রিজের ভেতর রেখেছি। তুই শুধু রান্নাটা করে নিস। এত ভালো কেন তুমি? যা পাগল, আসি। সাবধানে যেও ভাইয়া। অর্ক উঠে বসে। গুড মর্নিং। গুড মর্নিং। কি খুঁজো? আমি কি বেলকনি দিয়ে যাব, নাকি তুমি আমাকে গেট দিয়ে বের করে দিবা? যেখানে দিয়ে এসেছো সেখান দিয়ে যাবা। আমি কেন হেল্প করব? হেল্প না করলে আমি যাব কি করে? যেতে বলেছে কে, থেকে যাও। বেমানান কথা বলতে এসো না। আচ্ছা বসো, আমি নাস্তা নিয়ে আসি। আমি বাইরে করে নিব। আমাকে যাবার ব্যবস্থা করে দেও, আমি এখন চোরের মতো বেলকনি পেয়ে নামতে পারবো। নীর অর্ক মুখ চেপে ধরে। পায়ের নুপুরের শব্দ। নীরের ভাবি নুপুর পরে পায়। নীর এবার নিয়ে এসেছে ভাবির জন্য। নীর কি ব্যাপার মনে হয় ওঠেনি। নীর অর্ক মুখে থেকে হাত নামিয়ে ব্ল্যাঙ্কেট মুখের কাছে নিয়ে, জি ভাবি, কিছু লাগবে তারাও আসি। না লাগবে না, তুই উঠলে তোর সাথে একটু ফল খেতাম। একাই খাওয়া, আমি খাবো না। মায়ের খাবি, শরীরে শক্তি দরকার। ফ্রেশ হয়ে আয়, তোর জন্য সবুজ আপেল এনেছি। আয়, আমি অপেক্ষা করছি। অর্ক, ভাবির যত্ন তোমার নেওয়া উচিত। আর সে জায়গায় সে তোমার যত্ন নিচ্ছে। আমি এমনি যত্নবান পাবলিক। হি হি হেসে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এত জোরে নিঃশ্বাস ছাড়লে যে, বিয়ের পর আজ হয়তো মন খুলে হাসলাম। এর আগে কবে একটু শব্দ করে হেসেছি মনে পড়ে না। অর্ক প্রসঙ্গ পাল্টাতে, আমি ফ্রেশ হব। আমার রুমে কোন ওয়াশরুম নেই। ভাবির রুমে একটা, আর সবার জন্য বাইরে একটা। এখন রনি ভাইয়া একটার আগে উঠে না। ভাবি হয়তো কিচেনে। আমি ভাবিকে নিয়ে তার রুমে ফল খাই, তুমি বাইরেটায় যাও। অর্ক ওয়াশরুমে যায়। নীর ভাবিকে নিয়ে রুমে যায়। রনি আজ আগে উঠে। ওয়াশরুমে যেতে গেলে নীর বলে, রনি ভাইয়া আমি যাই, আপনি ভাবির ওয়াশরুমে যান। ভাবি, তুই আমারটায় যা, রনি ওইটায় যা। না ভাবি, আমি ওইটায় যাই। অর্ক সব শুনছে ভেতরে থেকে। নীর ভয় পাচ্ছিল দরজা খুলে কি করে ভেতরে যাবে। দেখে দরজা হালকা ফাঁকা হয়ে গেল। নীর ভেতরে ঢুকে যায়, গেট লাগিয়ে দেয়। রনি চলে যায়। অর্ক মুখে পানির ফোঁটা টপ টপ করে পড়ছে। অর্ক কোন কথা না বলে নীরের ওনার এক অংশ নিয়ে মুখ মুছে নেয়। নীর সেই ভেজা অংশ নিয়ে খুশিতে হেসে ফিস ফিস করে বলে, এ ওনা আমি জীবনেও ধুব না। অর্ক নীরের থেকে ওনা নিয়ে বালতিতে চুবিয়ে ধুয়ে নীরকে দিয়ে কানের কাছে গিয়ে বলে, তুমি নোংরামি করবে তা কি আমি বসে বসে দেখবো, নেও ধুয়ে দিলাম। নীর মুখ ঘোমরা করে, এত মাতব্বরি কে করতে বলেছে তোমাকে? আমি বের হব, বের করো। দাঁড়াও। নীর অর্ককে বের করে রুমে ঢুকিয়ে দেয়। নীর ভাবির রুমে যায়। রনি তখনও ওয়াশরুমে। অর্ক আস্তে আস্তে বের হয়ে আসে, নীরকে হাতের ইশারায় বাই বলে। নীর খামাখা ভাবিকে জড়িয়ে ধরে অর্ককে উদ্দেশ্য করে বলে,
যাবা না বললাম না, যাবা না, প্লিজ যেও না। অর্ক চলে গেল। ভাবি কিছুই বুঝলো না নীর কেন এমন করছে। নীর ভাবিকে জড়িয়ে ধরা অবস্থায় কেঁদে দেয়। ভাবি, কাদিস কেন, কে যাবে না? নীর কোন কথা না বলে রুমে চলে যায়। অর্ক যে জায়গায় শুয়েছিল ওই জায়গায় শুয়ে কান্না করে। আজ খুব ইচ্ছে ছিল একসাথে নাস্তা করবে, লাঞ্চ করবে, তা কিছুই হলো না। সারাদিন নীরের মন খারাপ ছিল, বারবার ভাবিকে খাইয়ে নিজের রুমে মন মরা হয়ে পড়েছিল। রাতে নীরের রুমের বারান্দার দরজা সব সময় খোলা থাকে। শীতের ঠান্ডা বাতাস আসে, তারপরও খুলে রাখে যদি অর্ক আসে। ভাবি, নীর, বসো ভাবি, কিছু লাগবে? না, তোর সাথে কিছু কথা বলতে এসেছি। বলো। রনির সাথে আমরা তোর। প্লিজ ভাবি, এ ব্যাপারে কোন কথা বলতে চায় না। শুনতে হবে, একটু শোন। আপু বাবার সাথে তোর আর রনির বিয়ে নিয়ে কথা বলেছে। বাবা রাজি। দেখ, আজ হোক কাল হোক তোকে বিয়ে করতে হবে। তোকে এভাবে বসিয়ে রাখবে না। নীর কান্না করছে। নীর, একটা কথা হয়তো তুই জানিস না, তোর ভাইয়া রাজি না এ বিয়েতে। দেখ নীর, তুই আমার ভাইয়ের কাছে ভালো থাকবি। নীর তারপর কান্না করেই যাচ্ছে। যেহেতু বাবা বলেছে তোকে রনির কাছে বিয়ে দিবে, এতে কোন সন্দেহ নেই যে বিয়ে কেউ আটকাবে। বাবা যেহেতু এক কথার মানুষ, সে কারো কথা শুনে না। তাই তোকে একটা কথা বলে রাখি, নীর রনির আগে একটা বিয়ে করেছিল। মেয়েটা সুইজারল্যান্ডের ছিল, প্রেম, অতঃপর লিভিং রিলেশন। বিয়ের 3 বছরের মাথায় ওদের কোন বাচ্চা হচ্ছিল না, টেস্ট করে দেখে রনির প্রবলেম। তাই ও চলে যায় রনিকে ছেড়ে। এরপর থেকে রনি এসব সাইড পাস খাওয়া শুরু করে। ওদের ছাড়াছাড়ি হয়েছে প্রায় 3 বছর। ও বিয়ে করেছে সে খবর আমরা পাই ওর বিয়ের 2 বছর পর। ভাবি নীরের হাত মুঠো করে ধরে। আমার ভাইকে বিয়ে করেনে, আমি আমার বেবি তোকে দিয়ে দিব। তোর ভাইয়া তোকে দিলে কিছু বলবে না, মেনে নিবে, কিন্তু অন্য কাউকে সে দিবে না। প্লিজ নীর, একটু ভেবে দেখ। নীর বাকরুদ্ধ হয়ে বসে রইল। ভাবি কিছুক্ষণ চুপচাপ বসে থেকে উঠে চলে গেল। অর্ক নীরকে সকালে মন খারাপ করে রেখে গেছে, তাই এখন এসেছে। ভাবিকে দেখে সে ভেতরে আসে না, পাশে থেকে কথা শুনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। ঠিক তখন নীর ধূপ করে অর্কে জড়িয়ে ধরে। অর্ক 2 পা পিছনে চলে যায়। হিচকি পেরে কান্না করে নীর। নীর, আমাকে নিয়ে চলো, তোমার সাথে আমাকে নিয়ে চলো। ভাইয়া। নীর, দরজা খোল। নীর অর্ককে ছেড়ে দেয়। নীর চোখ মুছে দরজা খোলে। ভাইয়া, আবার কান্না করিস? ঈশ্বর, তোর চোখের পানি শেষ হয় না। চল বাইরে, আর হাতের প্লাস্টার খুলে দেই। ভাইয়া কত কথা বলে। নীরের সেই দিকে কোন হুদিস নেই। ভাইয়া যাবার পর বারান্দায় যায়। অর্ক ততক্ষণে চলে গেছে। 2 দিন পর ভাবির ডেলিভারি হয়। মেয়ে বাবু হয়। রনির সাথে অর্ক আসে। এ 2 দিন অর্ক আসেনি। নীর কোলে নিতে চাইছে, সাহস পায়নি। ভাইয়া ভাবির জন্য কিছু মেডিসিন আনতে যায়। রনি হয়তো সিগারেট টানতে বাইরে যায়। ভাবি ঘুম। নীর বাবুর হাত নিয়ে চুম খাচ্ছে, আদর করছে। অর্ক দেখছে। কিছু ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নীরের কাছে যায়। কোলে নেও না কেন? ডান হাতে এখনো মোটামুটি ব্যথা, তাই সাহস পাচ্ছি না। অর্ক নিজে কোলে নিয়ে নীরকে বলে, নেও কোলে। আমি পারবো না। অর্ক, ডান হাত আমার থাকুক, বাঁ হাত তোমার হোক। নীর অর্ক মিলে কোলে নেয়। নীরের চোখ ছল ছল করছে। 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। অর্ক বাঁ হাত দিয়ে মুছে দেয়। প্রায় 15 দিন অর্ক নীরের কোন যোগাযোগ হয়নি। আজ বাবুকে দেখতে ইতালিতে থাকা কিছু আত্মীয়দের আসার কথা। নীরের বড় বোন, জামাই, মেয়ে, ভাবির ফুফু, ফুফা, ভাই, ভাবি, রনির কিছু বন্ধু, হাসানের কিছু বন্ধু, অর্ককেও আসতে বলে রনি। অর্ক রনির সাথে খুব মেলামেশা করে। সবাই শাড়ি পরবে, নীরকে ভাবি সবুজ একটা কাতান দেয়। নীর যখন লিস্টে অর্ক নাম দেখে শাড়ি পরতে রাজি হয়ে যায়। রাতে বাবুকে ভাবির সাথে দেখাশোনা করে।
সকালে নাস্তা রেডি করো, সবাই আসবে। মূলত ছোট একটা গেট টুগেদার, অনেক কাজ, আবার ভাবিকে এটা সেটা খাওয়ানো, অনেক ব্যস্ত ছিল। সকালে নাস্তা করে কাজে লেগেছে, দুপুরে খায়নি, সময় হয়নি, আবার পেট ব্যথা ছিল, তাই আর খেতে ইচ্ছে করেনি, কেউ জোর দেয়নি। এ কয়দিন সে মোটেও ভালো ছিল না, ঠিক মতো খায়নি। অর্ক আসে না ভেবেছে চলে গেল কিনা, আর দেখা হবে কিনা। সন্ধ্যার পর সবাই আসে, ছাদে গেট টুগেদার হয়। সবাই আসে, নীর সবার পরে ছাদে যায়। ভাবি ছাদে যায়নি, বাবু ঠান্ডা লাগবে বলে। সবাই দেখে ছাদে উপরে চলে গেছে। এত মানুষ, বাসায় জায়গা দেওয়া যায় না। নীর শাড়ি পরে উপরে যায়। অর্ক দেখে মুচকি হাসে, কিন্তু নীর শীতে আর পেট ব্যথায় ওই জায়গায় টিকতে পারল না। অর্ককে দেখার লোভ, সেও হার মানল শীত আর ব্যথার মাঝে। ভাবি তার আগে বাবুকে শুয়ে দিয়ে উপরে যায়, আর নীরকে বলে নিচে গিয়ে দেখতে। নীর নিচে নামতে নামতে সিঁড়িতে বসে পড়ে। অর্ক, কে বলছে শাড়ি পরতে, আর যখন পেরেছ শীতের প্রতিরোধের জন্য কিছু করা দরকার ছিল। নীর ফেল ফেল করে তাকিয়ে আছে, কতদিন পর দেখছে। অর্ক, শরীর ভালো না তোমার? নীর কোন কথা বলে না, খালি তাকিয়ে আছে। অর্ক, কি হলো? পেট ব্যথা। কেন? সকালে খেয়েছি আর খাইনি, আমার আলসার ছিল, সে থেকে ঠিক মতো না খেলে পেট ব্যথা করে। অর্ক, কোন কথা না বলে কোলে তুলে নেয়। নীর অর্ক বুকে মাথা হেলান দেয়। অর্ক, কেউ দেখলে? তুমি আমাকে কোলে নিতে দ্বিধাবোধ করো না। আমি কেন মাথা ঠেকাতে, কে দেখলো না দেখলো সে চিন্তা করব। রোজ রোজ তো নিবে না। নীরকে কোলে করে বেড়ে বসিয়ে দিল, ব্ল্যাঙ্কেট টেনে নীরের গায়ে জড়িয়ে দিল। অর্ক চলে গেল। নীর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কাত হয়ে শুয়ে রইল। অর্ক বেবিকে দোলনা সহ নিয়ে এলো নীরের রুমে। নীর উঠে বসে। অর্ক চলে গেল। নীর, মানুষটার ছোট ছোট কাজ আমাকে তার প্রতি আরো দুর্বল করে তোলে। কি করে একটা মানুষ এত যত্ন নিতে জানে? আমি জানি না লোকটা আমাকে ভালোবাসে কিনা, কিন্তু আমি তো বাসি ভীষণ ভাবে। অর্ক আবার রুমে আসে প্লেটে করে খাবার নিয়ে। নীর চোখ মুছে নেয়। অর্ক, তোমার কি কান্না করা ছাড়া আর কোনো কাজ নেই? হা করো। নীর, তুমি খাইয়ে দিবে। অর্ক, কেন, আমার হাতে কি জামস লেগে আছে? নীর, না দেও। অর্ক, আমি পাশে থেকে খাই, কারণ উপরে সবাই জানে খাবার আমার জন্য এনেছি। এখন তোমাকে খাওয়ালে সবাই জানবে আমি খেয়েছি, পরে তো আমি খেতে পারবো না। নীর, খাও, আমি কি মানা করব? অর্ক, তুমি আমাকে তুমি কেন বলো? প্রথম দিন তো আপনি বলতে। নীর, এখন তুমি আমার হাজবেন্ড তাই, আর আগে তো পরপুরুষ ছিল তাই আপনি বলতাম। খাবার শেষে প্লেট রেখে নীরের পাশে বসে বাবুকে একবার দেখে নীরের দিকে তাকিয়ে বলে, আমি ফিনল্যান্ডে চলে যাচ্ছি এই সপ্তাহে। তুমি বাংলাদেশ কবে যাবা? নীর ছল ছল চোখে তাকিয়ে আছে। অর্ক, তোমার বাবা বলেছিলেন ডিভোর্সের কাগজপত্র সে পাঠাবেন, কবে পাঠাবেন কিছু জানো? নীর হুট করে অর্ককে জড়িয়ে ধরে কান্না করে বলে, আমাকে মাফ করে দেও, আমাকে একটা সুযোগ দেও না, প্লিজ, আমাদের বিয়েকে মেনে নেও প্লিজ। আমি জানি আমি সুন্দরী না, শিক্ষিতা না, আমি কোনভাবেই তোমার যোগ্য না, তারপরও আমি অনুরোধ করি প্লিজ আমাকে গ্রহণ করে নিও। আমি কোন দিন তোমার অবাধ্য হব না, যা বলবা তাই শুনবো, যেভাবে রাখবে সেভাবেই থাকবো, কোন দিন নিজের অধিকার খাটাবো না, শুধু তুমি আমাকে স্ত্রী হিসেবে সবার সামনে গ্রহণ করে নিও। প্লিজ আমাকে তোমার নীড়ে ফিরে নিয়ে চলো প্লিজ। অর্ক চোখ দিয়ে টপ টপ করে 2 ফোঁটা পানি বের হলো। নীর, বাবা অধিকার খাটিয়ে বিয়ে দিন, আবার ভেঙ্গেও ফেলবে। ভাবি, বাবা বাসার সবাই আবার অধিকার খাটিয়ে ভাবির ভাইয়ের সাথে বিয়ে দিবে। শুরু থেকে কেউ কি একবারও জানতে চেয়েছেন আমি কি চাই? একবারও কাউকে সাহস করে বলতে পারিনি আমাকে অর্ক কাছে নিয়ে চলো, আমি মানতে পারি না, আমার মন সায় দেয় না অর্কর বিরুদ্ধে। আমাকে অর্ক কাছে দিয়ে এসো, ওর কাছে আমি যাব, কাউকে বলতে পারিনি। সবাই অধিকার খাটিয়ে গেছে, আমি নীরব দর্শক হয়ে বসেছিলাম, কিছু করতে পারিনি। আমার মনে কথা কারো সামনে রাখতে পারিনি।
আমি মেয়ে, আমার নিজের উপর কোন অধিকার নেই, কোন অধিকার নেই। কান্নাগতি যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। অর্ক, তার মানে নীর জানে না আমার উপরে লাগা সব অপরাধ দিয়ে পরি মিথ্যা প্রমাণিত হয়েছে। নীর সত্যিটা না জেনেও আমাকে এতটা বিশ্বাস করে। ভাবির ফুপি আর ভাবি নীরের রুমে এসে দেখে নীর অর্ক আলিঙ্গন করে আছে। অর্ক হাত মোটেও নীরের উপর ছিল না। নীর অর্ককে জড়িয়ে ধরেছিল। হালকা আলোতে বুঝতে ভুল হয়। ফুপি জোর গলায়, নীর। নীর অর্ক সরে যায়। কিছুক্ষণের মধ্যে সবাই নিচে চলে আসে। ফ্যামিলি মানুষ ছাড়া সবাই চলে যায়। রনি রেগে আগুন হয়ে অর্ক কলার ধরে বলে, তোকে বলছিলাম না আমার ফিয়ন্সে, তারপর তুই কোন সাহসে ওরে? বলে শেষ করার আগেই নির্জোরে রনিকে ধাক্কা দিয়ে অর্ক সামনে দাঁড়িয়ে বলে, যা বলার আমাকে বলো, সবাই ওকে, কেউ কিছু বলবে না। ভাবি জোরে নীরকে একটা থাপ্পড় দেয়। নীরের বড় বোন নিঝুম রেগে ভাবিকে বলে, আপনাকে এত সাহস কে দিয়েছে আমার বোনের গায়ে হাত তোলেন? ভাবির ফুপি যা খুশি তাই বকছে নীরকে। ভাবি বলল, হাসান খুব না বোনকে নিয়ে বড়াই করতে কোথায় গেল সব বড়াই। তোমার বোনের ডিভোর্স হয়নি এখনো, কিন্তু দেখো এখনই অন্য ছেলের সাথে ছি। আমার ভাইকে তোমার বোনের যোগ্য মনে হয়নি, এখন দেখছি তোমার বোনের যোগ্যতা নেই আমার ভাইয়ের বউ হবার। তোমার বোনের চরিত্র ভালো না, ডিভোর্সের আগেই অন্য ছেলের সাথে ছি। এমন ভোলা ভালা সেজে থাকে, কে জানে এই মেয়ের মন এত নোংরা। নীর অর্কর দিকে ঘুরে চোখ ভর্তি পানিতে টল টল করছে, মুখে মুচকি হাসি টেনে বলে, হিসাবে আজ কোন অংশে বরাবর হলো? হাসান অর্ক সামনে এসে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, আপনি এখন আসতে পারেন। নিঝুম, প্লিজ আপনি এখন যান। রনি টেনে নিয়ে গেল। অর্ক বরফের মতো পাথর হয়েছিল, বের করে গেট লাগিয়ে দেয়। ভাবি তার ফুপি যা তা বলছে নীরকে। নীর সোফায় বসে নিচে হয়ে নিজের হাতের দিকে তাকিয়ে আছে, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কে কি বলছে কিছু কানে যাচ্ছে না। নীর মনে মনে ভাবছে, ঈশ্বর, অর্ক আজ যদি সবার সামনে বলতো এটা আমার বউ। আসলে আমার ধারণা ভুল, অর্ক কখনোই আমাকে মেনে নিবে না। অর্ক কখনো আমাকে তার স্ত্রী হবার অধিকার দিবে না। এমন সময় বেল বাজে। নীর বসে আছে, কানে বেলের শব্দও যায়নি। অর্ক নীরের সামনে হাঁটু গেড়ে বসে নীরের হাত শক্ত করে ধরে বলে, নীর যাবে আমার সাথে? নীর বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। অর্ক নীরকে দাঁড় করিয়ে ভাবির সামনে গিয়ে বলে, আজ যদি হাসান ভাই আপনাকে জড়িয়ে ধরে তাহলে আপনি নিশ্চিত চরিত্রহীন হয়ে যাবেন না। ফুপি, এ উদাহরণের কোন সামঞ্জস্যতা নেই। অর্ক, নীর আমার স্ত্রী। সবাই অবাক হয়ে যায়। নীর নিজের অস্তিত্ব পেয়ে খুশিতে সবার সামনে অর্কে জড়িয়ে ধরে কান্না করে। অর্ক নীরের চোখের পানি মুছে দিয়ে, অনেক হয়েছে কান্না আনা। আর হাসান ভাইয়া আপনার বাবাকে বলবেন আমি আমার নীরকে কোন মূল্যে ছাড়তে রাজি না। আমি ওকে ডিভোর্স দিব না। হাসান, নীর তুই আমার থেকে কেন লুকালি যে অর্ক তোর হাজবেন্ড? নীর, ভাইয়া আসলে অর্ক, আমাদের মধ্যে সম্পর্ক ঠিক ছিল না, তাই ও কিছু বলেনি। আমি আমার স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছি। নিঝুম, নীর তুই আমাকে একবার বললি না। অর্ক নীরের হাত ধরে সবার সামনে থেকে নিয়ে গেল। হোটেলে এসে নীর যেন জমে বরফ হয়ে দাঁড়িয়ে আছে। অর্ক, ভেতরে এসো। নীরের খুব আনিজি লাগছে। অর্ক নিজের মাফলার দিয়ে নীরের দুই পা বেঁধে দেয়। পা বাঁধলে কেন? দুই হাত আরেকটা মাফলার দিয়ে বেঁধে দেয়। কি আজব, এমন কেন করছো? টাই দিয়ে মুখ বেঁধে কোলে নিয়ে বেড়ে শুয়ে দিয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে নীরকে ঢেকে দেয়। মুখে আসা চুলগুলো সরিয়ে দেয়। নিজে উঠে ফ্রেশ হয়ে এসে পাশে শুয়ে পড়ে নীর ডেপ ডেপ করে ওর দিকে তাকিয়ে আছে। অর্ক, ভাবছো এমন কেন করলাম? ঘুম, যাতে তুমি কোথাও চলে না যাও। নীর মুখে থেকে টাই সরিয়ে বলে, যেতে দিলেও যাব না। বলে আবার মুখ ঢেকে ফেলে। ঘুমাও। অর্ক নীর একে অন্যের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে আছো কেন? ঘুমাও। টাই সরিয়ে মন ভরে দেখি। অর্ক নীরের কপালে চুমু এঁকে দেয়, গালে থেকে চুল সরিয়ে।
এখানে থাপ্পড় দিয়েছিল ভাবি, না হে গালে। অর্ক আবার চুমু এঁকে দেয়। নির্লজ্জায় অন্যদিকে ঘুরে। অর্ক নীরের গালের সাথে গাল মিলিয়ে আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গুজে বলে, নীর, ধুম, তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে কখনো আমার দিকে ফিরে দেখতো না। কিন্তু তুমি কি করে আমাকে বিশ্বাস করো? আমি জানি না, কিন্তু আমার মন কখনো সায় দেয় না তুমি খারাপ। আমি সব সময় বিশ্বাস করি আমি কারো ক্ষতি করিনি, আমার ক্ষতি কেউ করবে না। আমি জীবনে সব সময় সৎভাবে বাঁচতে চেয়েছি, সৎ একজন জীবন সঙ্গী চেয়েছি। আমার কপালে খারাপ কেউ আসতে পারে না। আমি জানি না কেন জানি তোমাকে অসম্ভব বিশ্বাস করি আর খুব বেশি ভালোবাসি। কিভাবে তুমি এত কম সময়ে আমাকে ভালোবেসে ফেলে? ভালোবাসতে একটি মুহূর্তই যথেষ্ট। আমি তোমাকে ভালোবাসি। না আমি আগে বাসি। না আমি। কি করে? আগে আমি স্বীকার করেছি। ঘুমন্তা বটে, তুমি কাঁপছো কেন? ছাইতে শীত করছে। আবার তুমি এত কাছে যে অদ্ভুত অনুভূতি হচ্ছে। অর্ক মুখ তুলে নীরের দিকে তাকায়। নীর, এগুলো খোলো। অর্ক নীরের শাড়ির সেফটি পিন খুলে দেয়। শাড়ির কুচি টেনে খুলে। নীর, আরে আরে, তোমাকে শাড়ি খুলে দিতে বলিনি। অর্ক, তো কি খুলতে বলেছ? নীর, হাতে পায়ে যা বেঁধে রেখেছ। অর্ক, ও। নীর, শাড়ি খুলে কি হলো, আমি পরবো কি? অর্ক, দাঁড়াও, আমার বেগে থেকে দেখো কিছু লাগবে কিনা। অর্ক উঠে বেগ খুলে দেয়। নীর ওইভাবে দুই হাত করে পেঁচিয়ে পাশে দাঁড়ায়। অর্ক দেখে ডিপ লাইটের আলোতে দেখা যায় না। অর্ক গিয়ে লাইট জ্বালিয়ে দেয়। নীর, লাইট কেন জ্বালালে? কি পড়বে দেখবে না? দেখা শেষ, তুমি লাইট অফ করো প্লিজ। লাইট অফ করে দেয়। নির্বেগে থেকে একটা ট্রাউজার নেয়। অর্ক পাশে দাঁড়ায়। নীর, তোমার টি শার্ট খুলে দেও। কেন? আমি পরবো। এত থাকতে এটা কেন লাগবে? তোমার ঘ্রাণ মিশে আছে তাই। মারাত্মক একটা নেশা লেগেছে এই ঘ্রাণে। খোলো, আমি এটাই পরবো। তুমি দেখা যায় মহাপাগল। হলে দোষ কি? উফদেও পরবো, শীত করছে। নীরের কোমরে হাত দিয়ে পেঁচিয়ে নিজের কাছে নিয়ে নেয়। কোমর থেকে একটু উপরে হাত দিয়ে বলে, এ কাটা ফোলা জায়গাটা বিয়ের আগের দিন রাতে কেটে ফেলেছিলে সেই দাগ না? নির্মাতা নাড়িয়ে হ্যাঁ বলে। অর্কে থেকে সরে গিয়ে বলে, উফ, আমার শীত করছে, টি শার্ট দেও। আর পড়তে হবে না বলে অর্ক নীরকে কোলে তুলে নেয়। নীর অর্ক ডুবে যায় নিজেদের মাঝে। সুখে সমুদ্রে ভেসে যায়। নীর তার 3 দিন পর বাংলাদেশে চলে যায়। বাড়ি যায় না। ঢাকা অর্কর ভাবির বাসায় থাকে। অর্ক ইতালি থেকে ফিনল্যান্ডে চলে যায়। ওইখানে থেকে বাংলাদেশে আসে তার 24 দিন পর। নীর আর ভাবি অর্ককে এয়ারপোর্ট থেকে আনতে যায়। অর্ক নীরকে দেখে জড়িয়ে ধরতে এলে নীর ভাবির পিছনে লুকায়, বারবার অর্ক নীরের হাত টেনে ধরে জড়িয়ে ধরে। নীর ভাবির সামনে লজ্জায় লাল টমেটো হয়ে যায়। গাইতে। অর্ক, ধরতে দিচ্ছিলে না কেন? ভাবি, তোমার 14 গোষ্ঠী সামনে তো জোড়ায় ধরছিলা, তখন লজ্জা পাওনি? তখন পরিস্থিতি আলাদা ছিল। বাসায় চললো, বুঝাবো আছি 27 দিন। ঢাকায় ভাবি থাকতে বলে ওরা থাকে না, যেহেতু অর্কর ছুটি কম। 2 বাসার সবাইকে রাজি করাতে হবে। অর্কের পরিবার নীরকে মেনে নেয়। নীরের পরিবারে ওর বাবা মানতে চায় না, মেয়ের মুখের দিকে তাকিয়ে মন থেকে না উপর থেকে মেনে নেয়। দেখতে দেখতে অর্কের ছুটি প্রায় শেষ। ওর বড় ভাই রিহাবে আছে। যদি সে ভালো হয় ভাবি ফিরে আসবে। অর্ক রোজ কান্না করে মেয়েদের মতো। রোজ দিন গুনে। নীরের থেকে দূরে যাবার তার কোনো মতেই ইচ্ছে নেই। নীর লুকিয়ে লুকিয়ে কাঁদে। অর্ক ঘুমিয়ে গেলে ঘুমের সাথে যুদ্ধ করে অর্ক দিকে তাকিয়ে থাকে। নীরের কোলে শুয়ে আছে আর কান্না করছে অর্ক। নীর চুলে হাত বুলিয়ে দিচ্ছে। অর্ক, আমি চলে যাব কাল। আমার তো ভালো লাগে না নীর। 26 দিন ধরে এক কথা বলে কান্না করছো। চলে যাবে, চলে যাবে। তোমার কি পানি শেষ হয় না?
আর তোমার কি মায়া হয় না? আমি তো বলি যেও না। তুমি বলো চলবে কিভাবে? হ্যাঁ, কি করে খাবো? একটা না একটা কিছু করাই যাবে। তুমি না আমাকে আর আগের মতো ভালোবাসো না। তোমার ভালোবাসা পেয়ে পেয়ে আমি তোমাকে ভালোবাসতে ভুলে গিয়েছি। অর্কনীরের হাতে চুমু খেয়ে বলে, একদিন বলেছিলে তুমি আগে বেশি ভালোবাসো। ঘুমম। যাও কোন না কোন ভাবে হিসাব বরাবর। নীর হেসে দেয়, তুমি ইতালি যাওয়া কবে? তোমার কাগজ পাবে কবে? 1.5 মাস পরে যেতে হতে পারে। হ্যাঁ, কাগজ হাতে পেলে তুমি এশিয়ার যে কোন দেশে যেতে পারবে। তারপর তুমি আমার কাছে চলে আসবে। চীনা আমি এখানেই থাকবো মা বাবার সাথে। দেখা যাবে। 1.5 মাস পর নীর ইতালি যায়নি। শরীর খারাপ ছিল। অর্ক বলে তোমার কিছু হবে না। এ শরীর খারাপ ভালো শরীর খারাপের লক্ষণ। নীর, তুমি তো ডক্টর। অর্ক, মিলিয়ে নিও। কিছুদিন পর ডক্টরের কাছে গিয়ে টেস্ট করে অর্ককে ভিডিও কল দেয়। অর্ক, কি বললো ডক্টর? নীর, আপনি বাবা হবেন। অর্ক খুশিতে আত্মহারা। কিভাবে যে কি হলো? নীর, তুমি তো কি বলবো? ভালো তো তুমি দেশে থাকো না। অর্ক, তাহলে? নীর, তাহলে প্রতি বছর গুড নিউজ দিতে হতো। অর্ক জোরে হেসে ওঠে। ওকে জিজ্ঞাসা করো ও আসছে কবে ইতালিতে থাকতে, আসছে না বাংলাদেশে। নির্লজ্জা পেয়ে, তুমি মায়ের খাবা? অর্ক কি ধরনের প্রশ্ন? অর্ক আবার জোরে হেসে দেয়। অর্ক, নীর, নীর, ঘুমম। অর্ক, প্রথম মেয়ে হলে নাম রাখবো নয় না। নীর, আর ছেলে হলে অন্য। সমাপ্তি। মূল দৃষ্টান্ত, সত্য কখনো মাটি চাপা থাকে না, বের হয়ে আসে। হয়তো সময় বেশি বা কম লাগে। যাদের এক হওয়ার তাদের পরিস্থিতি যতই খারাপ হোক না কেন ভাগ্যে মিল লেখা থাকলে কোনো না কোনো উসিলায় মিল হবেই। ভালো থাকবেন।